ভাই আমাকে বলল, তুমি আমার ছেলের চেয়ে আমার কাছে বেশি কাছের। কথাটা শুনে আমি স্থির হয়ে গেলাম। আমার ভেতরের সময় যেন থমকে দাঁড়ালো। ওই মুহূর্তের আগে আমি যেমন ছিলাম, এরপর নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ অন্য একজন মানুষ হিসাবে। আর তারপর যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে রইল, যার কোনো সমাধান আমি আজও খুঁজে পাইনি। নমস্কার বন্ধুরা, মায়া ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন, একটু গভীর, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই হেডফোন পরে নিন এবং নিজেকে প্রস্তুত করুন এক অন্যরকম অনুভূতির জন্য। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তখন আমি সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছি। ঢাকা শহরের কোলাহলে একাকী একটি ছোট মেসে আমার দিন কাটত। স্বপ্ন ছিল অনেক, কিন্তু পথটা ছিল অস্পষ্ট। চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত যখন, ঠিক তখনই আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে পরিচয় হলো রহিম ভাইয়ের সাথে। তিনি ঢাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আরও অনেক ছোটোখাটো ব্যবসাও পরিচালনা করেন। প্রথম দেখাতেই তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। সৌম্য, ধীরস্থির এবং চোখের গভীরে এক অদ্ভুত প্রশান্তি। তিনি আমাকে তার এক অফিসে ইন্টার্নশিপের সুযোগ করে দিলেন। আমার জীবনে রহিম ভাই এসেছিলেন এক বটবৃক্ষের ছায়ার মতো। আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমি খুব ছোট, তাই বাবার স্নেহ কেমন হয় তা আমার জানা ছিল না। রহিম ভাই সেই অভাব পূরণ করেছিলেন নিপুণ হাতে। তিনি শুধু আমার বস ছিলেন না, ছিলেন আমার পরামর্শদাতা, আমার অভিভাবক, আমার সবচেয়ে ভালো বন্ধু। অফিসের কাজ শেখানোর পাশাপাশি তিনি আমাকে জীবনের অনেক জটিল পথ পাড়ি দেওয়ার কৌশল শিখিয়েছিলেন। তার স্ত্রী শিরিন আপাও ছিলেন অসম্ভব ভালো মনের মানুষ। তিনি আমাকে নিজের ছোট বোনের মতো দেখতেন। প্রায়ই দুপুরের খাবার তাদের বাসায় খেতাম, ছুটির দিনেও চলে যেতাম। তাদের একমাত্র ছেলে আরিফ তখন বিশ্ববিদ্যালয়ে পড়ত। সেও আমার সাথে বেশ সহজ ছিল, যদিও তার সাথে আমার খুব বেশি কথা হতো না। সে তার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত। মাস পেরিয়ে বছর গড়াচ্ছিল। আমি ইন্টার্নশিপ শেষ করে সেই একই কোম্পানিতে পূর্ণকালীন চাকরি পেলাম। আমার বেতন বাড়ল, দায়িত্ব বাড়ল। রহিম ভাই আমার সাফল্যের প্রতিটি পদক্ষেপে হাসি মুখে পাশে থাকতেন। তার চোখে দেখতাম এক অদ্ভুত গর্ব, যা শুধু সন্তানের প্রতি একজন বাবা অনুভব করে। আমিও তার প্রতি কৃতজ্ঞতা, সম্মান আর শ্রদ্ধায় ডুবে থাকতাম। আমার কাছে তিনি ছিলেন এক আদর্শ পুরুষ। তার মতো একজন জীবনসঙ্গী পাওয়া, এমন একজন বাবা পাওয়া, এমন একজন বন্ধু পাওয়া, এগুলো যেন ছিল আমার পরম স্বপ্ন। আমার জীবনটা যেন রহিম ভাই আর শিরিন আপার পরিবারকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছিল। মেসের একাকিত্ব আর ভালো লাগতো না। সুযোগ পেলেই তাদের বাসায় চলে যেতাম। শিরিন আপা আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিতেন। আরিফের নতুন কেনা বই আমার পড়ার জন্য দিতেন। মনে হতো আমি যেন তাদের পরিবারেরই একজন। মাঝে মাঝে রহিম ভাই কাজ শেষে আমাকে তার গাড়িতে করে মেসের কাছাকাছি নামিয়ে দিতেন। সেই সময়টুকুই ছিল আমার কাছে সবচেয়ে মূল্যবান। গাড়িতে বসে আমরা নানান বিষয় নিয়ে কথা বলতাম। তার জীবনের অভিজ্ঞতা, তার সংগ্রাম, তার স্বপ্ন, সব তিনি আমার সাথে ভাগ করে নিতেন। সেই আলাপচারিতায় আমি আবিষ্কার করতাম এক অন্য রহিম ভাইকে, যিনি বাইরে থেকে যতটা দৃঢ়, ভেতরে ততটাই সংবেদনশীল। তার কথায় এক অদৃশ্য বিষাদ প্রায়ই উঁকি দিত, যা আমি ছাড়া হয়তো আর কেউ খেয়াল করত না। আমি বুঝতে পারতাম তার জীবনের সব প্রাপ্তির মধ্যেও কোথাও যেন এক অপূর্ণতা লুকিয়ে আছে। আমার বয়স তখন 24 ছুঁই ছুঁই। অনেক বিয়ের প্রস্তাব আসত। মা আমাকে চাপ দিতেন বিয়ে করার জন্য, কিন্তু আমার কেন জানি মনে হতো আমি এখনো প্রস্তুত নই, নাকি অন্য কোনো কারণে আমি পিছিয়ে যাচ্ছিলাম তা আমি নিজেও বুঝতাম না। রহিম ভাইও মাঝে মাঝে মজা করে বলতেন, নাদিয়া, তোমার জন্য একজন ভালো ছেলে খুঁজতে হবে। আমাদের আরিফের মতো একজন পাত্র হলে তো কথাই নেই। আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আরিফ আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিল। তার প্রতি আমার কোনো ভিন্ন অনুভূতি ছিল না। আমার অনুভূতিগুলো রহিম ভাইয়ের প্রতি এক অন্যরকম মোড় নিতে শুরু করেছিল। শুরুর দিকে যে সম্মান আর ভক্তি ছিল, তা ধীরে ধীরে এক গভীর, অব্যাখ্যাত টানে রূপান্তরিত হচ্ছিল। তার উপস্থিতি আমার মনকে এক অদ্ভুত শান্তি দিত। তার চোখে যখন আমার দিকে তাকিয়ে দেখতাম, মনে হতো তিনি আমার ভেতরের সব কথা বুঝতে পারছেন, যা আমি নিজে মুখে প্রকাশ করতে পারতাম না। এটা কি শুধুই গুরু শিষ্যের সম্পর্ক ছিল, নাকি বাবা মেয়ের? আমি নিশ্চিত ছিলাম না। আমার মন বলতো এটা আরও গভীর কিছু, কিন্তু সেই গভীরতার নাম দিতে আমি ভয় পেতাম।
কারণ সেই নামের সাথে জড়িয়ে ছিল এক সীমাহীন অপরাধবোধ। তিনি বিবাহিত, আমার শ্রদ্ধার পাত্র, আমার অভিভাবক, এমন কোনো চিন্তাই আমার মনে আসা উচিত নয়। আমি নিজেকে তিরস্কার করতাম, মন থেকে এই অনুভূতিগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করতাম, কিন্তু যত চেষ্টা করতাম ততই যেন তার প্রতি আমার টান বাড়ত। তার দেওয়া ছোট্ট কোনো প্রশংসাও আমার দিনটা আলোকিত করে তুলত। তার সামান্য মন খারাপও আমার মনে মেঘ জমাতো। আরিফের পড়াশোনা শেষ হওয়ার পর সে উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়ার সুযোগ পেল। রহিম ভাই আর শিরিন আপা দুজনেই খুব খুশি। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তাদের চোখে মুখে ছিল গর্বের ছাপ। আরিফের বিদায় উপলক্ষে তাদের বাসায় এক পারিবারিক ভোজের আয়োজন করা হলো। আমি তাদের পরিবারের একজন হিসেবেই সেখানে উপস্থিত ছিলাম। সেদিন সন্ধ্যায় সবাই যখন আরিফকে বিদায় জানাতে ব্যস্ত, শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক তখনই রহিম ভাই আমাকে একপাশে ডেকে নিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, আনন্দ, গর্ব, কিন্তু তার সাথে এক গভীর শূন্যতাও যেন মিশেছিল। তিনি আমার হাতটা ধরে বললেন, নাদিয়া, তুমি আমার জীবনে আসার পর সব কিছু যেন বদলে গেছে। আমি জানি না কেন, কিন্তু তোমার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক। তুমি আমার সব কথা বোঝো, যা আর কেউ বোঝে না। তার কণ্ঠস্বর ছিল কিছুটা ভারী, তার চোখ আমার চোখের দিকে নিবদ্ধ। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার কথাগুলো শুনছিলাম। তারপর তিনি বললেন সেই বাক্যটি যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বললেন, নাদিয়া, তুমি আমার ছেলের চেয়ে আমার কাছে বেশি কাছের। আমার শ্বাস বন্ধ হয়ে এলো, আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। আমি স্থির হয়ে গেলাম। তার হাত আমার হাতে তখনও ধরা। তার চোখে আমি দেখলাম এক অনাবৃত আবেগ, এক গভীর ভালোবাসা, যা শুধু পিতৃত্বের গণ্ডিতে আবদ্ধ ছিল না। এই ভালোবাসা ছিল আরও ব্যাপক, আরও রহস্যময়। ছেলের চেয়ে বেশি কাছের, এই কথাটার অর্থ কী? আমার মন হাজার প্রশ্ন করতে শুরু করল। তিনি কি আমাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অনুভূতি যা বলা বারণ? আমি নিজেকে আবিষ্কার করলাম এক অন্য মানুষ হিসেবে। এতদিন ধরে যে অনুভূতিগুলোকে আমি লুকিয়ে রেখেছিলাম, অস্বীকার করার চেষ্টা করেছিলাম, রহিম ভাইয়ে ওই একটা কথায় যেন সব বাঁধ ভেঙে গেল। আমি বুঝতে পারলাম আমার এই অব্যাখ্যাত টানটা আসলে এক গভীর ভালোবাসারই রূপ। কিন্তু সেই ভালোবাসা ছিল নিষিদ্ধ, অসামাজিক। তার ওই কথা আমার মনে এক নতুন দ্বার খুলে দিল, যা ছিল একই সাথে সুন্দর আর ভয়ঙ্কর। আমি সেদিন রাতে মেসের বিছানায় শুয়ে শুধু কাঁদছিলাম। এ কোন অদৃশ্য জালে আমি জড়িয়েছি? এ কেমন সম্পর্কের রহস্য যা কাউকে বলা যাবে না, যার কোনো সমাধান নেই? এরপর সব কিছু বদলে গেল। রহিম ভাইয়ের সাথে আমার সম্পর্কটা বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে এক গভীর পরিবর্তন এসেছিল। তার চোখে যখন আমার দিকে তাকিয়ে দেখতাম, আমি সেই একই গভীর আবেগ দেখতাম, কিন্তু তার সাথে মিশে থাকতো এক বিষণ্ণতা, এক লুকোনো আকাঙ্ক্ষা। আমিও আর আগের মতো সহজ হতে পারতাম না। আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন মেপে বলতে হতো। শিরিন আপাও যেন কিছুটা বদলে গিয়েছিলেন। তিনি হয়তো আমাদের মাঝে ঘটে যাওয়া অদৃশ্য পরিবর্তনটা ধরতে পেরেছিলেন। তার চোখে আমি দেখতাম এক সূক্ষ্ম অবিশ্বাস, এক চাপা অভিমান। তিনি আর আগের মতো আমাকে জোর করে খাওয়াতেন না, তার কথাই ছিল এক দূরত্ব যা আমার মনকে ক্ষতবিক্ষত করত। আমি নিজেকে অপরাধী মনে করতাম, যদিও আমাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, কিন্তু হৃদয়ের গভীরে যে অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েছিল তা কি অপরাধের চেয়ে কম কিছু ছিল? দিনের পর দিন আমি এক অদৃশ্য আগুনে জ্বলতে থাকলাম। রহিম ভাইয়ের প্রতি আমার ভালোবাসা কেবল বেড়েই চলছিল, কিন্তু তার প্রকাশ ছিল অসম্ভব। আমি জানি তারও কষ্ট হচ্ছিল। তার মুখ দেখে আমি বুঝতে পারতাম তিনিও এই অদৃশ্য জালে আটকে পড়েছেন। কিন্তু সমাজের নিয়ম, পরিবারের বাঁধন, সব কিছুর ঊর্ধ্বে আমাদের এই অনুভূতি ছিল এক নীরব অভিশাপ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এসব আমার মনের ভুল, কিন্তু তার চোখের ভাষা, তার নীরবতা, তার লুকোনো দীর্ঘশ্বাস আমাকে বারবার বলতো আমি ভুল নই। এক ঝড়ো বৃষ্টির সন্ধ্যায় রহিম ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, হার্ট অ্যাটাক। খবরটা শুনে আমার পৃথিবী যেন থমকে গেল। আমি পাগলের মতো হাসপাতালে ছুটে গেলাম। শিরিন আপা আর আরিফ সে ছুটি নিয়ে দেশে এসেছিল, তখন বিপর্যস্ত। আমি তাদের পাশে ছিলাম, যতদূর সম্ভব সেবা করার চেষ্টা করছিলাম। সেই কঠিন সময়ে আমি ছিলাম তাদের সবচেয়ে বড় অবলম্বন। আরিফ হয়তো বুঝতে পারছিল আমি তাদের পরিবারের কতটা আপন, কিন্তু শিরিন আপার চোখে আমি দেখতাম এক অদ্ভুত দৃষ্টি, কৃতজ্ঞতা আর সন্দেহের এক মিশ্রণ।
কয়েকটা দিন কাটল একরাশ ভয় আর অনিশ্চয়তার মধ্যে। রহিম ভাই আইসিইউতে ছিলেন। একদিন ডাক্তাররা জানালেন তিনি এখন অনেকটাই বিপদমুক্ত। তাকে কেবিনে স্থানান্তর করা হলো। আমি যখন তাকে দেখতে গেলাম, তার মুখ ছিল ফ্যাকাশে, শরীর দুর্বল, কিন্তু তার চোখে ছিল সেই পরিচিত গভীরতা। তিনি ইশারায় আমাকে কাছে ডাকলেন। শিরিন আপা আর আরিফ তখন কেবিনের বাইরে। তিনি আমার হাতটা ধরলেন খুব দুর্বলভাবে। নাদিয়া, তার কণ্ঠস্বর ছিল প্রায় ফিসফিসের মতো। আমি জানি না আর কতদিন বাঁচত, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি আমার জীবনের এক শূন্যতা পূরণ করেছ, যা হয়তো আমি নিজেই জানতাম না। আমার জীবনের সব প্রাপ্তি সত্ত্বেও কোথাও যেন একটা অতৃপ্তি ছিল। তুমি এসেছো আর সেই জায়গাটা ভরে গেছে। তোমার মতো কেউ আমাকে কখনো বোঝেনি, আমার গভীরে পৌঁছাতে পারেনি। তার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। তিনি যেন আমার মনের কথাটাই বললেন তার নিজের মতো করে। তিনি আমাকে ভালোবাসেন, তবে সে ভালোবাসার প্রকাশ সমাজের চোখে ভিন্ন। তিনি হয়তো বলতে চাইলেন আমি তার সেই অতৃপ্ত আত্মার সঙ্গী। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। আমি জানি নাদিয়া, তুমিও আমাকে বোঝো। এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যার কোনো নাম হয় না, কিন্তু সেগুলোর গভীরতা সব কিছুর ঊর্ধ্বে। আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম তিনি যা বলতে পারেননি তার সবটা আমি বুঝে নিয়েছিলাম। এই ভালোবাসাটা ছিল এক ভিন্ন স্তরের, এক আত্মিক বন্ধন যা শুধু আমাদের দুজনের মাঝেই সীমাবদ্ধ ছিল। রহিম ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু আমার মন অস্থির হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ককে আর এভাবে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। রহিম ভাইয়ের প্রতি আমার ভালোবাসা যতই গভীর হোক না কেন, তার স্ত্রীর প্রতি আমার সম্মান ছিল অপরিসীম। আমি তাদের পরিবারে ভাঙন ধরাতে পারতাম না, আমার নিজের সম্মানও নষ্ট করতে পারতাম না। এই ভালোবাসাটা ছিল আমার একার, আমাদের দুজনের এক নীরব রহস্য। আমি সিদ্ধান্ত নিলাম ঢাকা ছেড়ে চলে যাব, হয়তো সিলেটে অথবা চট্টগ্রামে, যেখানে নতুন করে শুরু করতে পারবো, যেখানে এই অদৃশ্য টান থেকে মুক্তি পাব, যেখানে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবো। এই সিদ্ধান্তটা আমার জন্য ছিল অনেক কঠিন। আমার চাকরি, আমার পরিচিত জগৎ, আমার মনের মানুষ সব কিছু ছেড়ে যাওয়া সহজ ছিল না। একদিন বিকেলে আমি রহিম ভাইয়ের সাথে দেখা করলাম, তাকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। তিনি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে দেখলাম এক গভীর বেদনা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি নাদিয়া, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিছু সম্পর্ক থাকে যা শুধু হৃদয়েই সীমাবদ্ধ থাকে, তাদের কখনো বাইরের পৃথিবীতে আনা যায় না। তুমি ভালো থেকো। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার ভেতরের ঝড়। আমার চোখে পানি চলে এলো। তিনি আমার মাথায় হাত রাখলেন, ঠিক বাবার মতো। তো আমি সব সময় তোমার পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলোর একটি। আমি ঢাকা ছেড়ে চলে গেলাম। আমার নতুন শহরে, নতুন জীবনে আমি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু রহিম ভাইয়ের বলা সেই বাক্যটি, তুমি আমার ছেলের চেয়ে আমার কাছে বেশি কাছের, আমার মনের গভীরে গেঁথে রইল। সেই কথাটি আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে রইল। এটা কি শুধু একজন বাবার ভালোবাসা ছিল, নাকি এক অপূর্ণ প্রেমের অব্যক্ত প্রকাশ? আমি জানি না। এই রহস্যের সমাধান আমি আজও পাইনি। তবে একটা কথা আমি বুঝেছি, কিছু ভালোবাসা পৃথিবীর সব নিয়ম নীতিকে ছাপিয়ে যায়, কিন্তু তাদের পরিণতি হয় নীরব বিচ্ছেদে, এক অদেখা বন্ধনে। আমি এখন অন্য শহরে অন্য জীবন যাপন করছি, কিন্তু রাতের গভীরে যখন একা থাকি, রহিম ভাইয়ের মুখটা আমার চোখে ভাসে, আর তার বলা সেই কথাটি আমার কানে অনুরণিত হয়। আর আমি জানি এই রহস্যময় ভালোবাসা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে চিরকাল। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল মায়া ভ্লগস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন।